দেখি গত ক্লাসের বাড়ির কাজটা কে কেমন করতে পারছো। কঠিন একটা প্রশ্ন ছিল বোরন ট্রাইফ্লোরাইড ও বোরন টেট্রাফ্লোরাইড এর আকৃতি একই হবে কিনা। হ্যাঁ, চতুর্স্থলে গিয়ে আরেকটা ত্রিভুজ আগে আর কে করছে দেখি। তানহা করছে আর আমি, তারপর আর কি করছো চ্যালেঞ্জের মধ্যে। চেষ্টা করলেই হবে, সঠিক হতে হবে, পরীক্ষায় সঠিক হলে হবে। এটা পড়ানোর আগে আমি তোমাদের একটা বিষয় সম্পর্কে একটু ধারণা দিতে চাই। সেটা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড আর পটাশিয়াম বোরন টেট্রাফ্লোরাইড KBF4 এই দুইটা যোগের স্ট্রাকচার মানে বন্ধনগুলো কীভাবে গঠিত হয়। বোরনের সর্বশেষ হলে 3টা ইলেকট্রন, ঠিক না? 2, 3, যেহেতু 5 নম্বর মোল লিথিয়াম বেরিলিয়াম বোরন, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন 5 নম্বর মোল 2, 3 ওর সর্বশেষ হলে 3টা ইলেকট্রন। সে যখন ক্লোরিনের সাথে বন্ধন গঠন করে এভাবে একটা ইলেকট্রন শেয়ার করে, এভাবেই ক্লোরিনের সাথে বন্ধন গঠিত হয়। এখানের মধ্যে দেখা যাচ্ছে যে বোরনের মধ্যে একটা বিশেষ ঘটনা ঘটে। সেটা কি? অষ্টক সংকোচন। মনে করে দেখো, আমরা জানি যে সবাই বন্ধন কি জন্য গঠন করে? অষ্টক পূর্ণ করার জন্য। কিন্তু এখানে বোরনের দুর্ভাগ্য, সে অষ্টক পূরণ করতে পারে নাই। তার সর্বশেষ সেলে ছিল 3টা, অপর 3টা ক্লোরিনের সাথে যখন 3টা সমযোজী বন্ধন গঠন করে তখন কিন্তু তার অষ্টক পূর্ণ হয় না, 6টা ইলেকট্রন হয়। এটাকে বলা হয় অষ্টক সংকোচন বা অসম্পূর্ণ অক্টেট। কিন্তু ক্লোরিনের ঠিক আছে 8টা হয়ে গেছে, কিন্তু ওর 8টা হয়নি। তাই সে কি করবে? এই বোরন তোমার আরেকটা লিগেন্ড থেকে, যেমন এই আমরা আরেকটু ডান পাশে লিখি, যেহেতু তার অষ্টক পূরণ হয়নি, তাই সে ক্লোরিনের তো মুক্তজোড় ইলেকট্রনের অভাব নেই। ক্লোরিনের তো তোমার 7টা ইলেকট্রন, ক্লোরিন আছে এখানে 4টা। তা আরেকটা ক্লোরিন থেকে সে কি করে? 1 জোড়া ইলেকট্রন গ্রহণ করে। এর ফলে গঠিত হয় কি? সন্নিবেশ। কিন্তু এখানে ক্লোরিনের 8টা হয়নি, এখানে ক্লোরিনের হচ্ছে 7টা। এই ক্লোরিন আরেকটা ইলেকট্রন কার থেকে গ্রহণ করবে? এই যে পটাশিয়াম থেকে। এর ফলে পটাশিয়ামে হবে প্লাস, এই ক্লোরিনে হবে কি? মাইনাস। তাহলে সম্পূর্ণ যৌগটা দাঁড়ায় এরকম, যার মধ্যে তোমার 3টা বন্ধন আছে, সমযোজী, সন্নিবেশ। এটা কিন্তু অবজেক্টিভও আসে, অনুধাবনও দিয়ে দেয় আয়নিক। যে KBF4 যোগে কি বন্ধন বিদ্যমান? সমযোজী, সন্নিবেশ, আয়নিক, 3 ধরনের বন্ধন বিদ্যমান। এগুলো আমরা একদম প্রথম দিকে দেখাছিলাম। কিন্তু একই ধরনের আরেকটা যৌগ ছিল অ্যামোনিয়াম ক্লোরাইড। এটাও তোমরা একটু প্র্যাকটিস করবে। এটার মধ্যেও কিন্তু 3টা বন্ধন আছে এই সিস্টেমেই। তবে সেখানে এটার সাথে এটার পার্থক্য হচ্ছে, অর্থাৎ BF4 মাইনাসের সাথে NH4+-এর পার্থক্যটা হচ্ছে এখানে নাইট্রোজেনে তোমার মুক্তজোড় ইলেকট্রন থাকে। নাইট্রোজেনে এই নাইট্রোজেন H+কে দেয়। তাইলে এখানে তীরটা থাকে কার দিকে? H+-এর দিকে, কারণ এখানে নাইট্রোজেন দাতা, কিন্তু এখানে বোরন গ্রহিতা। তাই এখানে তীর চিহ্নটা থাকবে বোরনের দিকে, সন্নিবেশ বন্ধনটা বোরনের দিকে হবে, বোরনের দিকে, কারণ এখানে বোরন গ্রহণ করতেছে 1 জোড়া, আর এখানে নাইট্রোজেন 1 জোড়া দিচ্ছে। পার্থক্যটা এই জায়গায়, এই NH4+ আর BF4- এই কারণে বেশি আসে। আমাদের এটাকে টার্গেট করতে হবে, এই BF4- আর এটা হচ্ছে NH4+। এই দুইটাই কিন্তু পরীক্ষা বেশি আসে। দুইটাতেই সমযোজী আর সন্নিবেশ বন্ধন আছে, আর ক্লোরাইডের সাথে আয়নিক বন্ধন, আর এখানে পটাশিয়ামের সাথে আয়নিক বন্ধন। তাহলে এখন আমাদের উত্তর লিখতে সুবিধা হবে। যদি এই বেসিক ধারণাটা তোমার থাকে, তাহলে তুমি BF4- উত্তর দিতে পারবে, নাহলে কিন্তু পারবে না। এটা আগে আমাদের জানতে হবে যে বোরন টেট্রাফ্লোরাইডে আসলে কি বন্ধন হয়, কার সাথে হয়, কিভাবে হয়। তাহলে আমরা প্রথমে দেখি বোরন ট্রাইফ্লোরাইড। এবার উত্তর শুরু করি। বোরন ট্রাইফ্লোরাইড আরেকটা বিষয়, সংকলনটা আমরা আগে বের করে ফেলি।
আর সংকরণের সূত্রটা নিচে মনে আছে, হাফ ইন্টু যোজ্যতা ইলেকট্রন প্লাস একযোজী পরমাণু, একযোজী পরমাণু। বইয়ে কিন্তু আরও কঠিন করে আছে সূত্রটা, মাইনাস চিহ্ন সহ, আমি লিখতেছি চিহ্ন সহ চার্জ, বইতে আছে ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্যাটায়ন অ্যানায়ন চিন্তা করার দরকার নেই, আমরা চিহ্ন সহ চার্জটা বসে দেবো, আর এটার সূত্রের মাইনাস। তো সেই হিসেবে বোরনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 3, কারণ তার সর্বশেষ 3টা ইলেকট্রন। একযোজী পরমাণু কারা তো জানো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর হাইড্রোজেন। এই 5টা শুধু চিনে রাখো, কারণ বাকি যারা আছে ওরা সংকরণে অংশ নেয় না। তাই হ্যালোজেন আর হাইড্রোজেন মনে রাখলে হয়ে যাচ্ছে, বাকিগুলো মনে করবে যে একযোজী না, কারণ সোডিয়াম পটাশিয়াম তো সংকরণ করে না, সুতরাং ওদের নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আর কোনো চান্স নাই, সুতরাং 3 মানে হচ্ছে sp2। অপরদিকে বোরন টেট্রাফ্লোরাইড, বোরন টেট্রাফ্লোরাইডে দেখো যোজ্যতা ইলেকট্রন তো 3টা, একযোজী পরমাণু কিন্তু 4টা, সাথে -1, এটা সূত্রের মাইনাস আর এটা -1 চিহ্ন সহ চার্জ সমান 4, কারণ 8কে 2 দিয়ে ভাগ দিলে 4 হলে sp3। এখান থেকে কিন্তু আগে আমাকে এই সংকরণটা নির্ণয় করতে হবে। যদি তোমার মুখস্থ না থাকে এভাবে বের করবে, নিশ্চিত হবে আগে কি সংকরণ হয়। অথচ দুইটাতেই কিন্তু বোরন, এখানে যেমন বোরন এখানেও তো বোরন, কিন্তু সংকরণ তো এক না, একটাতে sp2 হচ্ছে, একটা sp3 হচ্ছে। এবার আমরা তাহলে দেখলাম যে বোরন ট্রাইফ্লোরাইড এর কেন্দ্রীয় পরমাণুতে sp2 সংকরণ হয়, sp2 সংকরণ হয়। তো বোরনের ইলেকট্রন বিন্যাস 5 নম্বর মোল কিন্তু বোরন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। তো বোরনের এই S থেকে একটা ইলেকট্রন আমরা py-তে দিলাম, এটাকে বলি উদ্দীপিত অবস্থা, কারণ ওখানে যখন বিক্রিয়া করতে যায় বিভিন্ন উৎস থেকে বা সংঘর্ষ থেকে কিছু শক্তি পায়, সেই শক্তির বলে তারা একটা অরবিটাল থেকে আর একটা অরবিটালে নিয়ে যেতে পারে। এখানে কিন্তু কোনোদিন এমন হবে না যে প্রথম শেল থেকে দ্বিতীয় শেলে যাবে না, দ্বিতীয় শেলের s অরবিটাল থেকে p অরবিটালে যাবে, একই শেলের এক অরবিটাল থেকে আরেক অরবিটালে যেতে পারবে, sp2 সংকরণ হবে, sp2। তো sp2 সংকরণ যদি শুধু এটা 4 নাম্বারের জন্য আসে, তোমরা কিন্তু একদম এভাবে দেখাবে, একটা s, 2টা p। যদি শুধু একক প্রশ্ন আসে বিএফটি, তখন কিন্তু এভাবে একদম বিস্তারিত লিখবে, কিন্তু 2টা দিলে একটার জন্য তো মাত্র 2 নাম্বার বরাদ্দ থাকে, তাই এত কিছু লেখার প্রয়োজন নেই, কারণ তখন সময় বেশি চলে যায়। তখন তুমি এই অংশটা বাদ দিয়ে যেতে পারবে, এটা বাদ দিয়ে পরের অংশে চলে যেতে পারবে, সরাসরি বোরনের অবস্থানে চলে যেতে পারবে। এই যে এখানে সরাসরি আমরা এখানে চলে আসবো, বোরনকে রাখবো সেন্টারে। আমরা জানি sp2 হলো হবে এরকম, sp2 3টা ইলেকট্রন দেখছো, তিনটা সিঙ্গেল ইলেকট্রন sp2। অনেকেই এক জায়গায় একটু ভুল করে ফেলে, সেটা হচ্ছে এখানে কিন্তু হাইড্রোজেন না, এটা হচ্ছে কে, ফ্লোরিন। ফ্লোরিনের কোন অরবিটাল খালি থাকে, ফ্লোরিনের ফি অরবিটাল খালি থাকে, যে একটা ফি অরবিটাল খালি থাকে, কারণ অধিক্রমণ করে যে যারা অযুগ্ম ইলেকট্রন, তারা ডবল ইলেকট্রনগুলো অধিক্রমণ করে না, সংকরণ করে, সংকরণ সবাই করে। এইটাই ফি অরবিটাল, s অরবিটাল না। কিন্তু আমি দেখছি যারা বাড়ির কাজ করছে তাদের অনেকেই এই জায়গাটাতে এই গোল দিয়ে দিয়েছে, এটা গোল হবে না, এটা হবে ডাম্বেল। কেন ডাম্বেল হবে, যেহেতু এটা ফ্লোরিন বলে, কিন্তু এটা ডাম্বেল হবে, ডাম্বেল আঁকবে, ঠিক আছে। যেহেতু ফ্লোরিনের ফি অরবিটাল তো ডাম্বেল আঁকার, ঠিক আছে। আর তোমার যদি মনে হয় যে মানে ভুল হতে পারে, তাহলে ওটা না লিখলেও চলে, তুমি সরাসরি এটা আঁকতে পারো। দেখো সরাসরি এটা আঁকলেও সমস্যা নেই, বোরন দিয়ে 3 দিকে 3টা ফ্লোরিন দিয়ে দেবে, ব্যাস ত্রিভুজ হয়ে গেছে। তো 120 ডিগ্রি এটা দিলেও কিন্তু তোমাকে 2 দেবে, যেহেতু যদি এটা দুইটা আলাদা প্রশ্ন, তো এটার জন্য তো আর বেশি কষ্ট, এই এতটুকু লিখলেও কিন্তু চলবে। তারপরে আমি মনে করি তোমরা যেহেতু জানো, সুতরাং এটা দেখাবে, অসুবিধা কি। এখানে একটা ফ্লোরিন দিয়ে দাও, ফ্লোরিন শেষ। এই হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইডের গঠন, ত্রিভুজ আকার 120 ডিগ্রি। এখানে কোনো কথাবার্তা লেখার প্রয়োজন নেই, কিন্তু
উত্তর এসে গেছে। এই যে sp2 সংকরণ মেইন হচ্ছে এটা sp2 হলে তো অবশ্যই 120 হবে, ত্রিভুজ আকার হবে। গেল বোরন ট্রাইফ্লোরাইডের বিবরণ শেষ। এগুলো কিন্তু আমরা আগেও শিখছি, এখন আবার আসছে, কিন্তু আমাদের জন্য কঠিন হচ্ছে বোরন টেট্রাফ্লোরাইড। এবার আসি বোরন টেট্রাফ্লোরাইড। বোরন ট্রাইফ্লোরাইড শেষ, সেটা আগেও করাইছি আমরা, শুধু এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। এবার আসো বোরন টেট্রাফ্লোরাইড। বোরন টেট্রাফ্লোরাইডের কেন্দ্রীয় পরমাণুতে sp3 সংকরণ হয়। sp3 সংকরণ। আমরা বোরনের ইলেকট্রন বিন্যাসটা লিখি। আমি বলছিলাম এটা একবার যখন বোর্ডে আসছিল অর্ধেক স্টুডেন্ট এটা ভুল করছে, সংকরণ ভুল করছে। বেশিরভাগ স্টুডেন্ট ভাবছে যে এটা sp2 হবে, sp2, কারণ তার তো ফিজেটে ইলেকট্রন নাই, sp3 কীভাবে হবে? কিন্তু সূত্র তো বলছে যে sp3, আমরা তো বের করে দেখছি যে এটা কিন্তু sp3, তাই sp3 হবে। এই জন্য বলছি যে ইলেকট্রন বিন্যাস থেকে কখনো সংকরণ বের করা যাবে না। তোমরা দেখবে সামনের ক্লাসগুলোতে যে এখানে sp3টা আছে, কিন্তু সংকরণ হচ্ছে sp2, এটা নির্ধারণ করবে যৌগ। তাই এখানে ফিজেটটা কিন্তু লিখতে হবে এবং sp3 সংকরণ দেখাতে হবে, এটা কিন্তু sp3, কারণ এটা তো আমরা আগে বের করছি যে এখানের মধ্যে sp3 হয়, সেভাবে আমরা সাজাবো। তো এটা কেন সংকরিত অরবিটাল, এটা ব্যাখ্যা একটু পরে আসতেছে। তাহলে আমরা দেখলাম যে বোরনে sp3, ত্রিভুজেরটা আমরা মুছে ফেলি। হ্যাঁ, বোরনে sp3, যেহেতু sp3 হলে কীরকম হবে দেখো, স্বাভাবিক যেটা sp3 হয়ে থাকে সেটাই হবে, sp3তে এরকমই হয়, বড় করে আঁকতে পারো আরও। কিন্তু সেখানের মধ্যে পার্থক্য হচ্ছে এটা তো sp3, সেখানের মধ্যে 3টা সিঙ্গেল আছে, আরেকটা কি কালি, আরেকটা কিন্তু কালি। এখানে তুমি ইলেকট্রন দিতে পারবে না, এখানে কোনো ইলেকট্রন নাই, এই যে ফিজেটে কোনো ইলেকট্রন নাই। এইটা হচ্ছে পার্থক্য। sp3 ঠিক আছে, কিন্তু ইলেকট্রন দিতে পারবে না তুমি, কারণ এখানে কোনো ইলেকট্রন নাই, এই যে ইলেকট্রন কিন্তু নাই, কারণ এই ইলেকট্রনগুলো এখান থেকে আসবে। এই যে তুমি দেখতে পাচ্ছ কার কার ইলেকট্রন আছে কার নাই, প্রত্যেকের কিন্তু ইলেকট্রন নাই, একজনের কিন্তু ইলেকট্রন নাই। এখন কি অবস্থা হবে? আমরা তাহলে এরপরে আরেকটা লাইন বাড়াচ্ছি, দেখো। তাহলে আমরা বুঝে গেছি এই যে এই জিনিসটাই ভুল করে বেশিরভাগ, কেউ চিন্তাও করো না যে এখানে খালি থাকবে, এটা খালি থাকবে, কিছু করার নেই। এরপরে আসো বোরন, আমরা আরেকটা লাইন বাড়াচ্ছি কিন্তু, ঠিক আছে। যেগুলো সিঙ্গেল আছে সেগুলো তোমার ফ্লোরিনের সাথে মুখোমুখি অতিক্রমণ করবে, ফ্লোরিনের সাথে মুখোমুখি অতিক্রমণ করলো, এইবার মজার ঘটনাটা দেখো, এখানে কি আসবে? একটু আগে তো আমি দেখাচ্ছি তোমাদের, এখানে ক্লোরাইড আসবে, দুইটা ইলেকট্রনই কে দেবে? ক্লোরাইড। এই জন্য তো আমি আগে তোমাদের স্ট্রাকচারটা দেখাইছি, বন্ধন গঠন প্রক্রিয়া দেখে। দুইটা ইলেকট্রন কিন্তু বোরনের না, এটা ক্লোরাইডের দুইটা ইলেকট্রন। তখন তার গঠনে দেখো চতুস্থলকীয়, ঠিক আছে, সরি এগুলো ক্লোরিনই হবে, ক্লোরিন। তবে এখানে দেখো বুঝা গেছে তো, এখানে কিন্তু বোরনকে দিচ্ছে, ক্লোরাইড বোরনকে ইলেকট্রন দিচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের এই স্পেশাল কেস, এই হচ্ছে সেই স্পেশাল কেস যেটা আমরা কোনোদিন চিন্তা করি না এরকম একটা কিছু করতে পারে, বুঝা গেছে তো, এই যেন ভুল না হয়। এবার এটা তো চতুস্থলকীয়, আমরা জানি চারদিকে বেড়া দিয়ে দেওয়া, আগে চতুস্থলকীয় হলেই এই চতুস্থলকীয় দেখাই ফেলবে যথারীতি 109.5 এবং চতুস্থলকীয়। প্রশ্ন হচ্ছে sp3 কিন্তু কোনো লোন পেয়ার নাই, বোরনের কাছে কোনো লোন পেয়ার নাই, এটা কিন্তু লোন পেয়ার না, এটা কিন্তু শূন্যের বন্ধন হয়ে গেছে,
সুতরাং তুমি এখানে শেষে এসে এই যে এখানে দেখাবে, এই জন্যই এটা এই ক্লোরাইড থেকে দুইটা ইলেকট্রন সে ওই যে দুইটা ইলেকট্রন ফিজেটকে দেয়, এই sp3 এটা দেখাবে শেষে গিয়ে, এই জন্যই sp3। কারণ সামনে দেখবে জটিল যৌগে যেগুলো সন্নিবেশ বন্ধন ওগুলো কিন্তু সংকরিত অরবিটাল, কারণ সন্নিবেশ বন্ধন আমাদের সূত্রে আছে কোনগুলো সংকর অরবিটাল, সিগমা মুক্তজোড় সন্নিবেশ। তাই সন্নিবেশ বন্ধন যারা গঠন করে তারাও কিন্তু সংকর অরবিটাল, সুতরাং এটাকে তুমি অ্যাভয়েড করতে পারবে না, এটা সংকর অরবিটাল। যেটা জটিল যৌগে দেখছো তোমরা, সিগমা বন্ধন যারা গঠন করছে এরা সিগমা বন্ধন গঠন করছে না, এরাও সংকর অরবিটাল, যেটা সন্নিবেশ বন্ধন গঠন করছে সেটাও কিন্তু সংকর অরবিটাল। তাই এটা একটা সংকর অরবিটাল ফিজেটটা, সুতরাং sp3 ঠিক আছে, sp3 হবে না। কিন্তু সেখানে কোনো লোন পেয়ার নাই, সবাই বন্ধন গঠন করে ফেলছে, বন্ধন জোড়, এটাও বন্ধন জোড়। তবে এখানে দুইটা ইলেকট্রন একজনে দিচ্ছে, কে দিচ্ছে? ফ্লোরাইড। যাকে দিচ্ছে কাকে? বোরনকে, বোরনের দিকে তাক করা থাকবে, ব্যাস। এই হচ্ছে ভিন্নতার কারণ। যাক, আশা করব এর থেকে তো আর কঠিন হবে না। এর থেকে কঠিন একটা আছে যেটা সাধারণত আসে না, সেটা হচ্ছে SF4, যেটা ডেকিকল স্ট্রাকচার, সিসো স্ট্রাকচার, তবে ওইটা পড়ার দরকার নেই, SF4। আমরা এরপর চলে যাচ্ছি আরেকটা প্রশ্ন, FeCl3 ও FeCl5 এর গঠন একই হবে কিনা? বিশ্লেষণ করে, এগুলো সব উচ্চ দক্ষতার প্রশ্ন। এভাবে যে কোনো এক জোড়া দিয়ে প্রশ্ন করতে পারে, আবার স্বতন্ত্র দিয়েও প্রশ্ন করতে পারে যে FeCl5 এর আকৃতি কী হবে, FeCl3 এর আকৃতি কী হবে। প্রথম কাজ, এটা তোলা শেষ না? প্রথম কাজ হবে আমাদের সংকরণ বের করা, আর FeCl3 আর FeCl5 কি সংকরণ হয় এটা বের করা। দেখে নাও, আমরা আগে সূত্রটা প্রয়োগ করি যে FeCl3 তে কি সংকরণ হয়, 5 + 3 4, এটা কিন্তু sp3, কিন্তু FeCl5 5 + 5, কারণ ক্লোরিন কিন্তু একযোজী পরমাণু, সুতরাং এটা কি সংকরণ হবে? পাঁচটা মানে একটা S, 3টা P, একটা D, মোট 5টা sp3D। এখান থেকে আমি নিশ্চিত হয়ে গেছি যে কি সংকরণ হবে। একটা প্রশ্ন হয়, এই যে FeCl5 এর কথাটা আমি মনে করিয়ে দিই। FeCl5 ফসফরাসের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এরকম 3p3। তো এই ফসফরাসের Px1, Py1, Pz1, যখন FeCl3 এখানে হবে যে তোমার FeCl3, কারণ তিনটাও যুগ্ম ইলেকট্রন না, FeCl3 গঠন করবে sp3। কিন্তু যখন FeCl5 হবে তখন কিন্তু উদ্দীপিত অবস্থা সৃষ্টি হবে, তখন তার এটা এখনো শুরু করি নাই, উত্তরটা একটু পরে শুরু করবো। এটা আমি অন্য একটা প্রশ্নের উত্তর লিখতেছি, অন্য একটা প্রশ্নের উত্তর যেটা আমরা আগে পড়ে আসছি। এই যে তার খালি 3D আছে, এখানে 3D খালি আছে না, এই 3D খালি আছে এখানে। এই 3D খালি থাকার কারণে আজ থেকে একটা ইলেকট্রন 3Dতে চলে যায়। এখন কয়টা হলো? 5টা। এখন এটা FeCl5 গঠন করবে, FeCl5, কিন্তু এখানে ছিল কত? FeCl3। তো আমাদের একটা প্রশ্ন আসে, দেখি যে FeCl5 গঠিত হলেও হ্যাঁ NCl5 গঠিত হয় না, মনে আছে এটার কথা? গঠিত হয় না, কারণটা কি? ডি অরবিটাল। এই যে ফসফরাসে ডি অরবিটাল আছে, সেজন্য সে 5টা যুগ্ম ইলেকট্রন সৃষ্টি করতে পারে, তাই সে FeCl5 গঠন করে। কিন্তু নাইট্রোজেনের দুর্ভাগ্য, নাইট্রোজেনের কিন্তু এই ক্ষমতা নাই, তাই নাইট্রোজেন কোনোদিনও তোমার 3টার বেশি পারবে না। এই যে 3টা, যেহেতু ওর 2D নেই, সেজন্য এখান থেকে ইলেকট্রন যাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাই নাইট্রোজেনের উদ্দীপিত অবস্থা সৃষ্টি হয় না। তাই নাইট্রোজেন যেহেতু 3টাও যুগ্ম ইলেকট্রন, সে NCl3 গঠন করতে পারে, NCl3 গঠন করতে পারবে, কিন্তু NCl5 গঠন করতে পারবে না, কারণ তার ডি অরবিটাল নাই, 2D নাই, D নেই, এই জন্য এটা NCl5 গঠন করে না। ঠিক আছে, এটা হচ্ছে কারণ, ডি অরবিটালই হচ্ছে তার পিছনে কারণ।
তবে N2O5 এটা কিন্তু ভিন্ন জিনিস। N2O5 এ তো নাইট্রোজেন দুইটা চলে আসে, একটা না। একটা নাইট্রোজেন থাকলে সে 5টা পরমাণুর সাথে যুক্ত হতে পারবে না। দুইটা হলে তো একজনের যেহেতু 3টার সাথে, দুইটা হলে তো 6টার সাথেও পারবে, এটা সমস্যা না। কারণ ওরা নিজেদের মধ্যে একটা বন্ধন থাকে, বাকি বন্ধনগুলো অক্সিজেনের সাথে থাকে, এটা অন্য বিষয়। N2O5 এটা অন্য বিষয়, কিন্তু NO5 তো সম্ভব না, বা NCl5 সম্ভব না, ঠিক আছে? ওখানে দুইটা পরমাণু, তাই ওটার হিসাবের সাথে এটা হিসাবে তুলনা করা যাবে না। এখন এখান থেকে আমরা যেটা দেখতে পাই, এই যে দেখো FeCl3 ক্ষেত্রে, FeCl3 ক্ষেত্রে তুমি যেটা দেখতে পাচ্ছ, এই যে sp3 FeCl3, এই যে FeCl3-তে একটা ডাবল থাকে আর 3টা থাকে কি সিঙ্গেল। 3টা যখন সিঙ্গেল থাকে এই ধরনের FeCl3 গঠনটা এরকম। কিন্তু যখন FeCl5 হয়, এটা হচ্ছে FeCl3, FeCl5 হলে এখানে যে ডাবল ইলেকট্রনটা ছিল সেটা ভেঙে কি হয়ে যায়, সিঙ্গেল হয়ে যায়, 5টা সিঙ্গেল হয়ে যায়, 5টা সিঙ্গেল। এই 5টা যখন 5টা ক্লোরিনের সাথে বন্ধন গঠন করবে, তখন ফসফরাসের সর্বশেষ সালে কয়টা ইলেকট্রন হবে? আগে তো 5টা ছিল, এখন হচ্ছে 10টা। এটাকে কি বলি? অষ্টক সম্প্রসারণ। এই যে 8টার বেশি ইলেকট্রন আছে না, 10টা, তাই এটাতে অষ্টক সম্প্রসারণ হয়েছে, এটাতে কিন্তু হয়নি। এটা কিন্তু 8টার বেশি নাই। তাই অবজেক্টিভে যদি কখনো আসে কোনটিতে অষ্টক সম্প্রসারণ ঘটে, কীভাবে হিসাব করবে, এগুলো কিন্তু আমি আগে পড়াইছি, আবার মনে করিয়ে দিচ্ছি যে ওর যোজ্যতা ইলেকট্রন 5টা, তার সাথে ক্লোরিন আছে 5টা, 5 5 10, এভাবে। এর যোজ্যতা ইলেকট্রন 5টা, ক্লোরিন আছে 3টা, 5 3 8, তাই এটা তো অষ্টক সম্প্রসারণ হয়নি, কিন্তু এটা তো অষ্টক সম্প্রসারণ হয়েছে, ঠিক আছে? এভাবে বের করবে। তোমাকে একদম স্ট্রাকচার দিয়ে ইলেকট্রন বিন্যাস দিয়ে লাগবে না, তুমি এগুলো জটপট বের করে ফেলতে পারবে। তাই এগুলোই কিন্তু কেমিস্ট্রির মূল বিষয়, এগুলোই বেসিক আইডিয়া। এগুলো জানা থাকলে যে কোনো ধরনের প্রশ্ন উত্তর দিতে পারে। এবার এটার উত্তর শুরু করি। FeCl3 এর কেন্দ্রীয় পরমাণুতে আমরা তো বের করছি sp3 সংকরণ হয়। ফসফরাসকে সেভাবে সাজাবে sp3-র মতো করে। এখানে কিন্তু ফসফরাস উদ্দীপিত অবস্থা সৃষ্টি হবে না। 3p(x1), 3p(y1), 3p(z1), এই sp3, তো ফসফরাস sp3, এই sp3, ফসফরাস আছে sp3, সেখানের মধ্যে একটা ডাবল আছে, 3টা আছে সিঙ্গেল। আমরা সময় বাঁচানোর জন্য যেহেতু ক্লোরিনের কোন অরবিটালটা সিঙ্গেল তাকে জানো, পি অরবিটাল একটা, তাই এখানে ক্লোরিন আসলেও এখানে দেখাবি ক্লোরিন, দেখাতে পারলে ভালো এভাবে ক্লোরিন FeCl। তো ফসফরাসের স্ট্রাকচারটা হয় এরকম, এটা হচ্ছে কিরকম, পিরামিডীয়, এটা কিন্তু পিরামিডীয়। ফসফরাস ট্রাইক্লোরাইড হচ্ছে পিরামিডীয়। আর এতগুলো বন্ধন কোণ মনে রাখা সম্ভব না, মনে আছে নাকি এটার বন্ধন কোণ 103 ডিগ্রি, এতগুলো তো আসলে মনে রাখা সম্ভব না। আর বন্ধন কোণ জিজ্ঞেস করে না, ওরা গঠন বা আকৃতির কথা বলে দেয়, বন্ধন কোণ কিন্তু জিজ্ঞেস করে না। বলতে পারলে ভালো, না বললেও কোনো সমস্যা নেই। পিরামিডীয় বলতে পারলে হবে, পিরামিডীয় তো দেখতেই পাচ্ছ, পিরামিডীয়। এবার দেখি আমরা FeCl5-এর স্ট্রাকচার কী হবে। FeCl5 তো দেখাইনি না আগে, একে দেখাইনি, এমনি বলছি আর কি। দেখি এবার FeCl5-এর আকৃতিটা কী হবে। FeCl3 হচ্ছে 103। এবার আমরা দেখি ফসফরাস পেন্টাক্লোরাইডের আকৃতি কী হবে। FeCl5 শেষ। হ্যাঁ, এবার আসো FeCl5। FeCl5-এর কেন্দ্রীয় পরমাণুতে FeCl5-এর কেন্দ্রীয় পরমাণুতে sp3d সংকরণ হয়। sp3d sp3d সেটা তো আমরা বের করছি। কেন sp3d হয়
এমনিতে গ্রাউন্ড স্টেজে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরূপ, কিন্তু উদ্দীপিত অবস্থায় 3s থেকে একটা ইলেকট্রন তোমার 3DXY তে চলে যায়, তখন sp3 ডিসংকরণ হয়। এটা উদ্দীপিত অবস্থায়, স্বাভাবিক অবস্থায়, এক্সাইটেড স্টেট। তখন দেখো আমরা দেখছি যে দুইটা অরবিটাল হলে এইভাবে থাকে সরলরৈখিক, দুইটা হলে এইভাবে, তিনটা হলে গ্রামীণ ফোনের লোগোর মতো, ঠিক আছে না? চারটা হলে চতুস্থলকীয়, চারটা হলে এইভাবে থাকে। এগুলোর সাথে আমরা পরিচিত। এই প্রথম পাঁচটা হবে, দুইটা হলে সরলরৈখিক, তিনটা হলে ত্রিভুজ, চারটা হলে চতুস্থলকীয় যদি কোনো লোড বের না থাকে। কিন্তু 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা যাই হোক না কেন, অন্যদের ক্ষেত্রে সবসময় উপরে একটা চলে যায়, নিচে একটা চলে যায়। যদি 5টা হয় বাকি 3টা থাকবে মাঝখানে, যদি 6টা হয় 4টা মাঝখানে, যদি 7টা হয় 5টা মাঝখানে, যদি 8টা হয় 6টা মাঝখানে, অর্থাৎ উপরে একটা নিচে একটা থাকবে, বাকিগুলো সব মাঝখানে থাকবে। এটাই হচ্ছে সিস্টেম। তাহলে ফসফরাসের বুঝে গেছে কি হবে, 5টা কিভাবে থাকবে। ফসফরাস থাকবে সেন্টারে, একটা উপরে একটা নিচে, আর 3টা থাকবে মাঝখানে, 3টা মাঝখানে। 5টা হলে এইভাবে ফসফরাস সেন্টারে রাখছি, একটা উপরে একটা নিচে, বাকি 3টা এইভাবে দিয়ে দেব। তখন এদের মধ্যে দেখো এটা কি ধরনের স্ট্রাকচার হয়। এখানে বন্ধন হবে 120, আর যেটা লম্বভাবে আছে এটা হবে 90। দিতে পারো, বাড়াচ্ছে না আর কি, বলে দিতে পারো, কারণ প্রত্যেকটাতে তো একটা করে আছে, এরপর ক্লোরিন ঢুকবে। যেহেতু উত্তরটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আর বাড়াচ্ছি না, এভাবে লিখলেও চলবে, অসুবিধা নেই। এটা কিভাবে হলো, তুমি তোমার হাতের উপর একটা ত্রিভুজ আঁকো, বা মনে করে এই বোর্ডের উপর একটা আমি ত্রিভুজ আঁকলাম, সেই ত্রিভুজটা এভাবে একটা ত্রিভুজ আঁকলাম, তার সেন্টারে একটা বিন্দু রেখে এভাবে যোগ করে দিলাম, তাহলে প্রত্যেকটা কোণ কত হবে? 120। প্রত্যেকটা কোণ কিন্তু 120 হবে। এখন এই ত্রিভুজটা তো তোমার হাতের উপরে আছে, তোমার হাতের উপরে কিন্তু ত্রিভুজটা আছে, ত্রিভুজটা হাতের উপর, ওখানে ভিতরে 120। এই ত্রিভুজের উপর লম্বভাবে একটা থাকবে, নিচে একটা থাকবে লম্বভাবে, উপরে আর নিচে। তো উপরে আর নিচে যারা থাকে ওরা সবসময় কি লম্বভাবে থাকে, এগুলো সবসময় লম্ব, সেই জন্য এগুলো হবে 90 ডিগ্রি। মানে এটা একটা তল, ওই তলের উপরে একটা, তলের নিচে একটা, তো তলের উপরে নিচে যারা থাকে ওরা সবসময় 90 ডিগ্রি। এই জন্য এখানে বন্ধন কোণ দুইটা, একটা 90, একটা 120। এবং এটার গঠন হবে ত্রিভুজ আকার বাইপিরামিডাল বা দ্বিপিরামিডীয়। মাঝখানে ত্রিভুজ, যদি আমি এগুলো সংযোগ করতাম তাহলে কিন্তু উপরে একটা পিরামিড হবে, আর যদি নিচেরগুলো যোগ করি নিচে একটা পিরামিড হবে, নিচের দিক থেকে একটা পিরামিডের মতো মনে হবে, উপরের দিক থেকে একটা পিরামিড। এই জন্য ত্রিভুজ আকার দ্বিপিরামিডীয় বলে থাকি এটা। এই sp3 ডিসংকরণ সাধারণত এই ধরনের স্ট্রাকচার প্রাপ্ত হবে। এ গেল PCl3 এবং PCl5 এর স্ট্রাকচার। এরপরে আসো SF6। SF6
SF6টা আমাদের সিরিয়ালে কত নাম্বারে আছে? আমাদের যে একটা সংকরণের সিরিয়াল আছে 10 নম্বরে আছে SF6। তোমাদের মতো এতগুলো সংকরণ কিন্তু কেউ শিখবে না, শিখলেও মনে রাখতে পারবে না, মনে রাখলেও পরীক্ষা লিখতে পারবে না। শুধু তোমরাই সব পারবে, কি বুঝতে পারছো তো? সুতরাং তোমাদের যেন সেরকম না হয়, শুধু পড়লে হবে না, পরে মনে রাখতে হবে, আবার পরীক্ষার খাতায় লিখতে হবে, নাম্বার আদায় করে নিতে হবে, যাতে নাম্বার কাটতে না পারে। কোনো নিখুঁতভাবে লিখতে হবে, কোনো ভুল যেন না থাকে। এটার সূত্র প্রয়োগ করে আমরা বের করে ফেলতে পারি কি সংকরণ হয়। sp3d2 4 দিয়ে স্যার। sp3d2 এটা তো আমরা আগে থেকেই দেখছি। SF6 এর কেন্দ্রীয় পরমাণুতে sp3d2 সংকরণ হয়। সংকরণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিভাবে দেখাবো? সালফার, স্বাভাবিক অবস্থায় সালফারের যোজনী 2, কারণ দুইটা অযুগ্ম ইলেকট্রন। প্রথম উদ্দীপিত অবস্থায় যেহেতু সালফারের 3d আছে, খালি 3d অরবিটাল আছে, px থেকে একটা ইলেকট্রন চলে যাবে, তখন তার যোজনী হয় 4। যদি SF4 বলে, এখানেই ক্লোজ। আচ্ছা, এখানে ভুল হয়ে গেছে, S থেকে যাবে না, px থেকে যাবে, px থেকে এবার যাবে যে S থেকে, 3s থেকে যাবে এবার। এরপরে ডবল স্টার, দ্বিতীয় উদ্দীপিত অবস্থা, ডবল স্টার, এখন 3s থেকে যাবে, 3dy যেটে যাবে, 6টা ইলেকট্রন, 6টা। sp3d2 সংকরণ, sp3d2, sp3 একটা s, 3টা b, 2টা d, sp3d2 সংকরণ। কিন্তু SF4 বললে কিন্তু 1 স্টারে স্টপ হয়ে যাবে। SF4 বললে, কারণ 4টা অযুগ্ম হলে 4টা ফ্লোরিন ঢুকবে, 6টা অযুগ্ম 6টা ফ্লোরিন ঢুকবে। এটা SF6 এর জন্য, SF4 বললে এটা। আচ্ছা, এখন যেহেতু 6টা সেন্টারে সালফার, 6টা কিভাবে থাকবে? একটা উপরে, একটা নিচে, আর বাকি 4টা থাকবে মাঝখানে। এটা বাকি 4টা দিয়ে দাও, একটা উপরে, একটা নিচে, বাকি 4টা মাঝখানে দিয়ে দিলাম। আমরা ক্লোরিন একটা উপরে দিব, একটা নিচে, বাকি 4টা কর্নারে দিয়ে দিই, 4 কর্নারে 4টা। মাঝখানের এটা একটা বর্গক্ষেত্র সৃষ্টি হয়। তোমাদের নিশ্চয় মনে আছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, ফেরিসায়ানাইডের কথা। যখন আমি এই ফ্লোরিনের সাথে এই 4 কর্নার যোগ করব, উপরের দিকে 4টা তল সৃষ্টি হবে। চার বাহুর উপর 4টা তল সৃষ্টি হবে, উপরের দিকে 4টা তল। এবার যদি নিচেরটার সাথে যোগ করি, এই 4 কর্নার
4টা কর্নার এটার সাথে যোগ করব, তখন নিচের দিকেও তোমার 4টা তল সৃষ্টি হবে। তাহলে উপরে 4টা তল, নিচে 4টা তল, এটার গঠন অষ্টতলকীয়। গঠন অষ্টতলকীয়। এরকম গঠন আমরা আরও দেখছি, কিন্তু এই 6টা লিগ্যান্ডস থাকলে তাদের অষ্টতলকীয় হয়। আর বন্ধন কোণ কত হয় অষ্টতলকীয় হলে? 90 ডিগ্রি। এটা তো সবসময় 90, আবার এগুলো কত 90। যেহেতু বর্গক্ষেত্রের সেন্টারে একটা বিন্দু রাখলেই 4 কর্নার যদি যোগ করি তাহলে প্রত্যেকটা হবে 90 ডিগ্রি। এটা বর্গক্ষেত্র, তাহলে এটা 90 ডিগ্রি। আর লম্বগুলো তো সবসময় 90 ডিগ্রি, উপরে একটা নিচে একটা, লম্বগুলো সবসময় 90। যাক, এই SF6 এর গঠন। SF6 এর গঠন হচ্ছে তাহলে অষ্টতলকীয় এবং বন্ধনগুলো হচ্ছে 90 ডিগ্রি। ছয়টা, সর্বোচ্চ আমরা 7টা পর্যন্ত করব। ঠিক আছে, 7টা হলে কি হবে সেটা অবশ্য তোমাদের জন্য রেখে দিচ্ছি। IF7টা এখান থেকে কিন্তু আরেকটা বিষয় প্রমাণিত হয়। সালফার যে পরিবর্তনশীল যোজনী দেখায় 2, 4, 6, সেটার উত্তর কিন্তু এখানে আছে। এটা সম্ভব হয়েছে কি কারণে? ডি অরবিটালের কারণে। যেহেতু সালফারে খালি ডি অরবিটাল আছে, তাই এটা 2টা, 4টা, 6টা অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করতে পারে, অর্থাৎ এর পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। সেটার উত্তরে কিন্তু সেম এভাবে। কিন্তু অক্সিজেন এগুলো পারবে না। তোমার এই যে OF4, OF6 অসম্ভব, কিন্তু SF4, SF6 সম্ভব। বুঝতে পারছো তো কেন? কারণ ডি নেই আর এর কাছে ডি আছে, সে একই কারণ। কিন্তু এগুলো কিন্তু অনুধাবনে দিয়ে দেয় যে SF4 সম্ভব হলেও OF4 সম্ভব নয় কেন, SF6 সম্ভব হলেও OF6 সম্ভব নয় কেন, কারণ ওদের ডি নেই, সে কারণে অক্সিজেন পারে না। এই দুইটাতেই কি অষ্টক সম্প্রসারণ ঘটছে? এখানে অষ্টক সম্প্রসারণ ঘটছে। সালফারের সর্বশেষ হলে কয়টা ইলেকট্রন? 6টা। 6 আর 4-এ 10 ঘটছে, আর এখানে 12, এখানেও ঘটছে। দুইটাতে কিন্তু অষ্টক সম্প্রসারণ ঘটছে। ঠিক আছে, দেখবে হিসেব করতে কিন্তু ভুল করবে না, কারণ ওর নিজের তো 6টা আছে, তা আরও 4টা আসবে না, 6 7 10টা হবে। তা অবজেক্টিভ আসতে যেন ভুল না করো যে কোনটাতে অষ্টক সম্প্রসারণ ঘটছে, কোনটাতে ঘটে নাই। সর্বশেষ যোজ্যতা ইলেকট্রনের সাথে একযোজী পরমাণু যোগ করে দিলে পাওয়া যায়। এরপরে জটিল যৌগের সংকর। আচ্ছা, তোমাদের যেটা SW থাকবে ওই যে 11 নম্বরটা, IF7 সর্বোচ্চ সংকরণের অধিকারী। IF7 এর গঠন বা আকৃতি কিরূপ হবে? বিশ্লেষণ করো, দেখে এটা কে কে করে আনতে পারে। এরপরে আমরা চলে যাচ্ছি জটিল যৌগের সংকরণ। তবে জটিল যৌগের সংকরণটা তোমাদের কাছে জটিল মনে হবে না, কারণ আমরা আগে করে ফেলছি। এটা কিন্তু আমরা আগে শেষ করে ফেলছি জটিল যৌগের সংকরণ। যারা এই গ্রুপে নতুন, তোমরা আগের গ্রুপের ক্লাসগুলো কিনে নিতে পারো। আগের গ্রুপে কিন্তু এই ক্লাসগুলো আছে এবং নোটগুলো নিয়ে যেতে পারো। দ্বিতীয়দের ক্লাসগুলো কিনে নিতে পারো এবং নোটগুলো নিয়ে যেতে পারো যারা এই গ্রুপে নতুন। আচ্ছা, জটিল যৌগের সংকরণটা কিভাবে পরীক্ষা আসতে পারে দেখো। হ্যাঁ, 2s2 না, এভাবে না, এত বড় হলে বড় হয়ে যাবে। n-1 d ns n-1 d ns2 n সমান 4। প্রশ্ন হচ্ছে a ns3 whole 4 2 plus o b ns3
হোল 4 2+ এর আকৃতি একই হবে কিনা বিশ্লেষণ করো। AnH3 হোল 4 2+ ও BnH3 হোল 4 2+ এর আকৃতি একই হবে কিনা বিশ্লেষণ করো। এটা কিন্তু প্রশ্ন কঠিন করলে এই ধরনের সমস্যা আসার সম্ভাবনা বেশি। আকৃতি একই হবে কিনা। বিকে চিন্তা কারো সমস্যা হচ্ছে না তো? হচ্ছে কপার আর বি হচ্ছে জিঙ্ক। চিনতে পারছো? কারণ এটা ভুল সিদ্ধান্ত নিলে তো উত্তর ভুল আসবে, কোনো নাম্বার পাবে না। তাই এটা অবশ্যই 100% অ্যাকুরেট হতে হবে, এ আর বি। তাহলে আমরা উত্তরে চলে যাই। এখানে এ হচ্ছে কপার আর বি হচ্ছে জিঙ্ক। এটার পরিচয় দিলেও 1 নাম্বার পাওয়া যায়। তো প্রথমত কপারেরটা কাজ করি, কপারেরটা নিয়ে কাজ করি। CuNH3 হোল 4 টেট্রামিন কপার 2+। এখানে আমাদের যে ধারাবাহিকতা সেটা হচ্ছে জারণ মান বের করা কেন্দ্রীয় পরমাণুর, এক সময় +2। কপারের জারণ মান হচ্ছে +2। প্রথম কাজে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করা। ঠিক আছে, ধাপগুলো কিন্তু অনুসরণ করবে, তাহলে আর ভুল হবে না কখনো। কপারের জারণ মান +2। জারণ মান যেহেতু এদের বিভিন্ন হতে পারে, সেজন্য সঠিক জারণ মান বের করাটা খুবই জরুরি, নাহলে উত্তর ভুল আসবে। শুধু কিন্তু আকৃতি না, এখানে কিন্তু শুধু আকৃতি নয়, আকৃতির পাশাপাশি চুম্বকত্ব ধর্ম আসতে পারে। চুম্বকত্ব ধর্ম আকৃতি বা যে কোনোটা আসতে পারে, বন্ধন কোণ আসতে পারে। যেটাই আসুক সবগুলোর উত্তরে আমরা শিখব। তবে পরীক্ষায় না বললে নিজ থেকে অযথা লিখতে যাই না। যেমন অনেক সময় দেখি আকৃতি বলছে, কিন্তু আমি যেহেতু লিখে দিছি সবাই সবগুলো লিখে দেয়, সবগুলো লেখার প্রয়োজন নেই। তাই বলে নাম্বার কাটা যাবে না, কিন্তু যেটা চাই শুধু সেটা লেখাই যুক্তিযুক্ত। অতিরিক্ত কিছু লেখার দরকার নেই, কম লেখারও দরকার নেই। যেটা চাইবে সেটা লিখবে। আকৃতি বললে আকৃতি, চুম্বকত্ব ধর্ম বলে চুম্বকত্ব ধর্ম। তাহলে কপারের ইলেকট্রোবিন্যাসটা আমরা লিখি সংক্ষেপে। এই যে কপার, আগে আর্গন ছিল আর কি ডটগুলোর মধ্যে। যেহেতু কপার 2+, তাহলে 3d9, কারণ 4s থেকে একটা যাবে, 3d থেকে একটা যাবে, দুইটা ইলেকট্রন চলে। কারণ 4s থেকে কিন্তু ইলেকট্রন আগে যাবে। যারা ইলেকট্রন বিন্যাসের ক্লাসগুলো করো নাই তারা তো এটা জানার কথা না। অনেকে দেখা যায় 3d থেকে দুইটা দিয়ে দেয়। না, আগে বাইরের সেল থেকে যাবে, 4s আগে খালি হবে, তারপর 3d থেকে যাবে। এটাকে আমরা এই যে 3d9 সবাইকে আগে একটা করে দিই, তারপর 4টা দেব 4 জনকে। লিগ্যান্ড আসবে, এমনই একটা শক্তিশালী লিগ্যান্ড, এমনই একটা খুব শক্তিশালী লিগ্যান্ড। অ্যামোনিয়া এসে সব এলোমেলো করে দেবে। এই অ্যামোনিয়ার মুক্তজোড় ইলেকট্রনের সাথে লিগ্যান্ডের ইলেকট্রনের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে, তাই ইলেকট্রনগুলো ধাক্কা গিয়ে ভিতর দিকে চলে যাবে। কিন্তু এই বেচারার ভিতর দিকে যাওয়ার জায়গা নাই, তাই তাকে উড়িয়ে নিয়ে যাই। কোথায় নিয়ে যায় দেখি? হাজারি স্যার অবশ্যই রেখে দিছে ওকে ভিতরে, কিন্তু অন্য রাইটার সবাই ওকে বাইরে নিয়ে গেছে। বুঝতে পারছো তো? এটা তো আমি তোমাদের দেখাইছি, কিন্তু 4টা বইতে 4 রকম, 2 রকম। হাজারি স্যার বইতে লিখছে sp2d, অন্য সবাই লিখছে dsp2। তাহলে আমরা যেটা সংখ্যাগরিষ্ঠের মতামত সেটাই আমরা মেনে নিই। সেটা সেই অনুযায়ী প্রথমত অ্যামোনিয়া জারণ মান যেহেতু 0, 4টা অ্যামোনিয়া আসলেও কপারের জারণ মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু সায়ানাইড হলে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আগামী ক্লাসে কিন্তু সবগুলোই দেখাবো আবার, যেগুলো আগে দেখাইছিলাম। এতে করে তোমাদের শেখা হবে ভালো, কারণ আগে তো এগুলো অনেকেই কঠিন ভেবে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছো। জটিল মানেই তো কঠিন, কিন্তু এখন কিন্তু আর জটিল মনে হবে না। যে কোনো কিছু 2 বার শিখলে সহজ হয়ে যায়।
প্রথমবার সবার কাছে কঠিন মনে হবে, কিন্তু অনেকে দেখবে এগুলো একবারও শিখতেছে না, সুতরাং তাদের কাছে কি মনে হতে পারে চিন্তা করুন। দেখো কি হবে, তাই এগুলো কেউ বাদ দেওয়ার চিন্তা করিও না, প্রশ্ন কঠিন করলে কিন্তু এগুলোই দিবে, এখান থেকে উড়িয়ে নিয়ে যাবে। কারণ মেহমানরা খুবই শক্তিশালী, 4 জন মেহমান আসতেছে, ওরা ভিতরের জায়গাগুলো দখল করে নেয়, এই ভিতরেগুলো জায়গাগুলো দখল করে নেয়, ঘরের লোককে বাইরে বের করে দেয়। এই যে দেখছো একটা যেটা ছিল ওটা উড়ে চলে গেছে এখানে, এখানে সন্নিবেশ বন্ধন গঠন করছে আর কি অ্যামোনিয়া যেহেতু একটা শক্তিশালী লিগ্যান্ড, দুর্বল হলে এটা পারতো না। 3D4S4P। তো এখানে যে সংকরণটা হবে সেটা আমি বলছিলাম, সংকরণে অংশ নেয় সিগমা বন্ধন, মুক্তজোড় এবং সন্নিবেশ। তো এখানে এগুলি হচ্ছে সন্নিবেশ বন্ধন, তাই যেগুলো সন্নিবেশ বন্ধন সেগুলো কিন্তু সংকরিত অরবিটাল, যেটা BF4 মাইনাসে আমরা দেখছি, BF4 এর নিচে দেখছো যে ওই সন্নিবেশ বন্ধন যেটা করছে সেটা কিন্তু সংকরিত অরবিটাল, তাই এগুলি সংকরিত অরবিটাল, বাকিগুলো না। এগুলো তো সিগমা বন্ধন না, এগুলো ওর নিজের ইলেকট্রন, লোন পেয়ারও না, এগুলি কিন্তু মুক্তজোড়ও না, কারণ ওর সর্বশেষ হচ্ছে তোমার চতুর্থ সাল তো খালি, চতুর্থ সালে কোনো ইলেকট্রন নাই, তাই এখানে কোনো লোন পেয়ার নাই, বরং এগুলি হচ্ছে লিগ্যান্ডের মুক্তজোড় ইলেকট্রন, এগুলি সন্নিবেশ বন্ধন গঠন করছে, তাই শুধুমাত্র ওইগুলোই হিসাব হবে সংকরণে শুধু হিসাব হবে এটা, যারা সন্নিবেশ বন্ধন গঠন করছে ওরা। তাই সংকরণটা হবে DsP2, একটা D একটা S দুইটা P, DsP2 হলে গঠন হবে সমতলীয় বর্গাকার। হ্যাঁ গঠন আঁকবো, বন্ধন কোণ হবে 90 ডিগ্রি, যেহেতু বর্গক্ষেত্র বন্ধন কোণ 90 ডিগ্রি। চৌম্বকত্ব ধর্ম কি হবে, যদি চৌম্বকত্ব ধর্ম বলে, যেহেতু একটা সিঙ্গেল ইলেকট্রন আছে তাহলে এটা হবে প্যারাম্যাগনেটিক, একটা সিঙ্গেল ইলেকট্রন আছে সেজন্য এটা প্যারাম্যাগনেটিক হবে, ঠিক আছে প্যারাম্যাগনেটিক। আর সন্নিবেশ সংখ্যা কত হবে, সন্নিবেশ সংখ্যা 4, যতটা সন্নিবেশ বন্ধন দ্বারা সে যুক্ত থাকে। আর গঠনটা কিরকম হবে দেখো, কপার থাকবে সেন্টারে, সমতলীয় বর্গাকার মানে বর্গক্ষেত্রের মতো আর কি, বর্গক্ষেত্রের মতো, এই বর্গক্ষেত্রের মতো। কপারকে দিচ্ছে এই যে বর্গক্ষেত্র, বন্ধন কোণ 90 ডিগ্রি, সমতলীয় বর্গাকার। টেট্রামেন কপার 2+। জিঙ্কেরটা করে নিয়ে আসতে পারবে তো, কারণ নিজে করার অভ্যাস করতে হবে, কিন্তু আমি চাইলে করে দিতে পারি কিন্তু তাতে শেখা হবে না। এই যেমন তোমরা যারা এখানে বাড়ির কাজগুলো করে আনতেছো, পরীক্ষায় যখন ঠিক ওই প্রশ্নটা পড়বে তখন তোমাদের আর কঠিন মনে হবে না, কারণ তুমি যেহেতু এটা একবার প্র্যাকটিস করছো, সেজন্যই বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। পরীক্ষার হল প্র্যাকটিস করার জায়গা না কিন্তু, বুঝছো তো, ওখানে সঠিকটাই উপস্থাপন করতে হবে। এখানে বাসায় প্র্যাকটিস করবে, প্রাইভেটে প্র্যাকটিস করবে, যাতে করে ভুলগুলো সংশোধন হয়ে যায়। এখন তুমি যদি এখানে কোথাও প্র্যাকটিস না করে ডাইরেক্ট পরীক্ষায় লিখতে যাও, ওইটাই হয়ে যায় প্র্যাকটিস, ওইটাই হয়ে যায় ভুল, বুঝা গেছে। তাই অবশ্যই অভ্যাস করতে হবে। তাই তোমাদের আগামী ক্লাসে 2টা বাড়ির কাজ থাকবে, একটা তো IF7, 2টা SW, একটা হচ্ছে 11 নম্বরের IF7 এর আকৃতি, আরেকটা হচ্ছে এটা জিঙ্ক টেট্রামিন এর আকৃতি ও চুম্বকত্ব ধর্ম, আকৃতি ও চুম্বকত্ব ধর্ম আলোচনা করো। চুম্বকত্ব আশা করি এই 2টা থেকে একটা পাবেই, এই কপার অথবা জিঙ্ক যে কোনো একটা পেয়ে যাবে। এবং এগুলো অবজেক্টিভও দেয়, কিন্তু এটা দিয়ে বলে যে এটার ক্ষেত্রে কোনটা সঠিক, এটা ডায়াম্যাগনেটিক, এটা চতুস্থলকীয়, এটা sp3 ইত্যাদি ইত্যাদি, কোনটা সঠিক বের করতে হবে।
তাই এগুলো অবজেক্টিভ লাগবে, সৃজনশীলও লাগবে, জ্ঞান অনুধাবনও লাগবে। ঠিক আছে, আগামী ক্লাসেও আমরা যথারীতি কি বার, বৃহস্পতিবার